ভোরেই কক্সবাজার থেকে মিয়ানমার ফেরত পাঠানো হলো দেশটির 288 বাসিন্দাকে। যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে আশ্রয় নেন বর্ডার গার্ড, পুলিশ ও সেনা সদস্যরা। রাঙামাটির সাজেকে সড়ক নির্মাণ কাজের ট্রাক উল্টে 9 শ্রমিকের মৃত্যু, আহত 5 জন খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসাধীন, অবস্থা সংকটাপন্ন। সোহরাওয়ার্দী হাসপাতালের টেস্ট জটিলতা, হাজারো রোগীর ভোগান্তি, মেশিন নষ্টের অজুহাত, বেশিরভাগ পরীক্ষা নিরীক্ষাই করতে হয় বেসরকারি হাসপাতালে। অসহনীয় খরতাপে হাঁসফাঁস জনজীবন, পানি উঠছে না হাজার হাজার নলকূপে। বৃষ্টির আশায় রাজধানী সহ নানা জায়গায় বিশেষ নামাজ মোনাজাত। اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك. اللهم সমৃদ্ধির জন্য শুধু মেগা প্রকল্প নয়, দরকার মানুষের ব্যক্তি স্বাধীনতা। চট্টগ্রামে যমুনা টেলিভিশনকে জানালেন মার্কিন রাষ্ট্রদূত। Basic freedoms, political, economic, and legal freedoms, and how prosperous a country is. And they found the more freedoms people have, the better the economy is. উপজেলা নির্বাচনে সাভারে জেন্ডার জটিলতায় এক হিজড়ার প্রার্থিতা বাতিল। নির্বাচন কার্যালয়ে আপিল, সুরাহা না হলে যাবেন উচ্চ আদালতে। দেশের আকাশে দেখা গেল পিঙ্ক মুন। চাঁদের পূর্ণরূপ দেখে বিমোহিত রাজধানী সহ সারা দেশের মানুষ। আমি কখনো দেখিনি, আজকে প্রথম দেখলাম। চাঁদের যে কালা এত রকম রং আছে সেটা আসলে না দেখলে কল্পনা করা যায়। সাদা থেকে গোলাপি কালার ধারণ করেছে, এটা আসলে ব্যতিক্রম একটা ব্যাপার ছিল আমাদের জন্য। কাল ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। মাঠে লড়বেন রাহুল গান্ধী, শশী থারুর, ওম বিড়লা সহ বিরলার মতো হেভিওয়েট প্রার্থীরা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। মিয়ানমারের চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে বিভিন্ন সময় আশ্রয় নেওয়া 288 নিরাপত্তা সদস্য দেশটিতে ফিরে গেছেন। ভোরে নাইক্ষ্যংছড়ি থেকে সড়কপথে তাদের নেওয়া হয় কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউ ঘাটে। সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিল মিয়ানমারের জাহাজ। কড়া নিরাপত্তায় তাদের নৌযানে তোলা হয়। এরপর বর্ডার গার্ড বাংলাদেশ ও কোস্ট গার্ড সদস্যদের পাহারায় ছাড়ে জাহাজ। প্রয়োজনীয় সুরক্ষা দিয়ে বাংলাদেশের জলসীমা অতিক্রমে সহায়তা করা হয় প্রতিবেশী দেশের জাহাজকে। এর আগে গতকাল যাচাই বাছাইয়ের জন্য মিয়ানমার থেকে আসে 9 সদস্যের প্রতিনিধি দল। দর্শক, এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমার সহকর্মী এহসান আল কুতুবী। সরাসরি যাচ্ছি তার কাছে। এহসান, কি কি আনুষ্ঠানিকতা পালন করা হলো এবং ধাপগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানান। ইশরাত, আনুষ্ঠানিকতা বলতে তারা 7টার আগেই কক্সবাজারের যে নুনিয়ারছড়া ঘাট আছে সে বিআইডব্লিউটি এর এই ঘাটে এসেছেন এবং এখান থেকে তাদেরকে গতকাল যে জাহাজটি করে বাংলাদেশি বিভিন্ন সময়ে যে কারাভোগ করেছে মিয়ানমারে, বাংলাদেশে প্রায় 173 জন বাংলাদেশি যে সেখানে কারাভোগ করেছে, তাদেরকে বহন করে যে জাহাজটি এসেছিল, তাদেরকে নিয়ে যে জাহাজটি এসেছিল সেই জাহাজটি করেই মূলত এই 288 জন বিজিপি এবং সেনা সদস্য মিয়ানমারের, যারা বিভিন্ন সময়ে পালিয়ে এসেছে নাইক্ষ্যংছড়ি এবং টেকনাফ সহ বিভিন্ন এলাকা দিয়ে যারা পালিয়ে এসেছে মিয়ানমার থেকে, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আনুষ্ঠানিকতা বলতে আমরা গতবার যেটি দেখেছিলাম প্রথম ধাপে তাদেরকে কক্সবাজারের যে
উখিয়ার যে জেটি কার্ড রয়েছে, নৌবাহিনীর জেটি কার্ড, সেখানে রাখা হয়েছিল আগে থেকে এবং সেখানে তাদের নাম ঠিকানা সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটি যাচাই বাছাই করা হয়েছিল। কিন্তু সেই প্রক্রিয়াটি গতকালকেই তারা সম্পন্ন করেছেন। যেহেতু প্রতিনিধি দলটি গতকালকে এসেছেন, গতকালকে আসার পরেই তারা তাদের সেই সব কার্যক্রম শেষ করে কিন্তু আজকে তারা তাদের যে 288 জন সদস্য বাংলাদেশে অবস্থান করছিল তাদেরকে ফেরত নিয়ে যাচ্ছে। এবং এটা হচ্ছে যে মায়ানমার থেকে যে পালিয়ে আসা বিজিপি এবং সেনা সদস্যদের যে দ্বিতীয় দফায় তারা ফেরত যাচ্ছে মূলত বাংলাদেশ থেকে। হেসান, আপনাকে অনেক ধন্যবাদ। রাঙামাটির সাজেকে ট্রাক উল্টে প্রাণ হারালেন 9 শ্রমিক, আহত হয়েছেন আরও 5 জন। বুধবার বিকেলে উদয়পুরের 90 ডিগ্রি নামক এলাকায় হয় এই ঘটনা। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। গাজীপুর ময়মনসিংহ থেকে শুরু করে বিভিন্ন স্থান থেকে সীমান্ত সংযোগ সড়কে নির্মাণ কাজের জন্য ড্রাম ট্রাকে রাঙামাটির উদয়পুর যাচ্ছিলেন শ্রমিকরা। কিন্তু পথে ঘটে দুর্ঘটনা, চোখের নিমিষেই শেষ হয়ে যায় সব। বুধবার বিকেলে সাজেক ইউনিয়নের উদয়পুরের 90 ডিগ্রি নামক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায় ডাম্প ট্রাকটি। ঘটনাস্থলে মারা যায় 5 নির্মাণ শ্রমিক। উদয়পুর আপনার 90 ডিগ্রি একটা জায়গা আছে, ওখানে হচ্ছে আপনার ড্রাম ট্রাকটা হচ্ছে নিয়ন্ত্রণ হারায় খাদে পড়ে যায়। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা উদ্ধার করে ওদের যে আপাতত খাগড়াছড়ি হসপিটালে প্রেরণ করা হয়েছে। ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই যে পাহাড়ের নিচে আমরা 5 জনকে ডেড অবস্থায় সজাগ রাখি, বাকি 9 জনকে এখানে যখন নিয়ে আসছি। আমি কিছু দেখি না, দেখছি যে রাস্তার পাশে, আমি রাস্তার পাশ থেকে আমরা উঠে নিয়ে আসছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে মারা যান আরও 4 জন। 9 জন আমরা দিক ছিলাম এখানে, যারা এক্সিডেন্ট হয়েছে এর মধ্যে 3 জন ব্রড ডেড এবং 1 জন হচ্ছে এখানে চিকিৎসারত অবস্থায় এক্সপায়ার করছে। আহতদের অবস্থা গুরুতর বলেও জানিয়েছে চিকিৎসক। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। সরকারি হাসপাতাল অথচ পরীক্ষা নিরীক্ষার বেশিরভাগই বেসরকারিতে। সরকারি ব্যবস্থাপত্র তো বটেই, ডাক্তাররাও লিখে দিচ্ছেন বেসরকারিতে যাওয়ার নির্দেশনা। বলছি রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের কথা। নেই পরীক্ষার রি-এজেন্ট, বেশিরভাগ সময় দেয়া হয় যন্ত্রপাতি নষ্টের অজুহাত, আবার কখনো প্রিন্টার বিকল। এতে ভোগান্তিতে হাজার হাজার রোগী। যমুনা নিউজকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েও কিছুই করতে পারেননি হাসপাতালের পরিচালক। কাউসার হোসেনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাজীব আহমেদ। সাভার হেমায়েতপুরের মাজারুল ইসলাম সৌরভী দম্পতি গত 18 এপ্রিল রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করান তাদের 1.5 বছরের শিশু আফরাকে। 5 দিনে মোট 8টি টেস্ট দেন চিকিৎসক, যার মধ্যে একটি টেস্ট হাসপাতালে করা সম্ভব হয়। অভিযোগ আসে সে রিপোর্টের ফল আসে ভুল। বাকি 7টি টেস্টই করতে হয় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। বলছে যে এখানে 100 করছে, 100 হয়নি, এটা আবার 100 পুনরায় বাইরে থেকে বলে নিয়ে আসে। আমরা আসছি সরকারি মেডিকেলে টেস্ট করার জন্য, মানে ওনারা বলতেছে মেশিনের সমস্যা, এই সমস্যা হবে না, এরকম সবাই আমার মতন সবাই হয়রানি হচ্ছে। একই হাসপাতালে ভর্তি 67 বছর বয়সী এক বাবার নানা পরীক্ষা নিরীক্ষা করতে সন্তানেরও একই দশা, ছুটতে হচ্ছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। কাউন্টারে যা টাকা জমা দিতে গেছি, বলছে এগুলো এখন আর হয় না, বাইরে থেকে করতে হবে। ইউরিন টেস্ট দিছে, বলছে যে এখানে এটা হবে না। ডাক্তার নেই, 1.5 ঘন্টা দাঁড়ায় আছে, নাস্তার কথা বলে গেছে, মিটিংয়ে আছে। এখন এখানে ভিতর থেকে করালে যে আমি সবগুলো টেস্ট আমি 2000 টাকার মধ্যে পারতাম, কারণ বাইরে করলে 8 থেকে 9000 টাকা চলে যাবে। সিআরপি, এসি ইলেকট্রোলাইট, এইচজিবিটি আর হলো এই যে সিরাম ক্রিয়েটিন, এটাও নাকি এই একটাও হয় না। 2টা করে যে বাইরের থেকে 6,500 আমার মনে হয় আরেকটা 2300 টাকা, আর এখানে হলো ছোটোখাটো যেটা ওগুলো হয়। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার অধিকাংশই করতে হচ্ছে বেসরকারি ডায়াগনস্টিকে। এটা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের একটি প্রেসক্রিপশন, যেখানে 8টি টেস্ট লেখা আছে, যার ভিতর মাত্র 3টি টেস্ট হাসপাতালে করা সম্ভব। বাকি 5টি টেস্টই এখানে করা সম্ভব নয় বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীদের এসব অভিযোগ যাচাই করতে চাই আমরা। জানা যায় রক্তের সিবিসি সহ বিভিন্ন নিয়মিত এবং সাধারণ পরীক্ষার রিএজেন্টই নেই হাসপাতালে। সিবিসি রিএজেন্ট শেষ হয়ে গেছে, হচ্ছে না কথা, এটা আমি আপনার সাথে অনেক বেশি প্রতিদিনই স্যারকে বলতেছি 2টা বাদে সব হয়, এগুলো হয় না ভাই, এটা রিএজেন্ট শেষ।
এই হাসপাতালে প্রতিদিন দূর দূরান্ত থেকে গুরুতর অবস্থা নিয়ে আসেন অসংখ্য রোগী। 1350 শয্যার হাসপাতালটির বহির্বিভাগেও ভিড় থাকে সবসময়। চিকিৎসকরা টেস্ট লেখেন, নিজেরাই রেফার করেন বেসরকারিতে। সরকারি ব্যবস্থাপত্রে লিখে দিচ্ছেন বেসরকারিতে রোগীর জন্য ডিসকাউন্ট। পপুলার পাঠাইছে, আমার তো বাধ্যতামূলক আসতেই হবে। এই টেস্টটা বাইরে সকালে একটা করিয়েছি ন্যাশনালে, সেটাও সরকারি, আর বাইরে পপুলারে লিখে দেয়। পপুলারে কত অনেক টাকা, এই সকালে না খাইয়ে খালি দৌড়াই। এইটা কি সরকার দেখবে না? হাসপাতালের নাম লেখা দিয়েছে যে পপুলারে যে করে নেছে। রোববার এই বিষয়ে জানতে হাসপাতালের পরিচালকের কাছে গেলে একদিনের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। আইন এবং বিধিসম্মতভাবে যেহেতু আমরা টেন্ডার করেছি, আমরা যারা টেন্ডার পেয়েছে তাদের কাছ থেকে মালামাল নিয়ে আগামীকালে আমরা সকল মেশিন ফাংশনিং থাকবে, কাউকে বাইরে যেতে হবে না। 2 দিন পর আবারও সোহরাওয়ার্দী হাসপাতালে যমুনা নিউজ। অবস্থার কিছুই বদলায়নি, তখনও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার অধিকাংশই বন্ধ সেখানে। কি বলছে? হয় না, এটা হয় না, বাইরে করতে হবে। কি জবাব দিবেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক? টেন্ডার জটিলতাজনিত কারণে আমাদের কেমিক্যাল রিয়াজেন্ট বা পরীক্ষা নিরীক্ষার আনুষঙ্গিক বিষয়গুলো কিন্তু একটু দেরি হয়ে গেছে। আমরা আশা করি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে যাবতীয় কেমিক্যাল রিয়াজেন্ট কিনে ল্যাবরেটরির পূর্ণ সক্ষমতা নিয়ে আমরা চালু করতে পারবো। ব্যবস্থাপত্রে সরকারি ডাক্তার কি করে বেসরকারি ডায়াগনস্টিককে নির্দেশনা দেন? শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালের প্যাডে এইটা লেখার কোনো সুযোগ নাই। তো এইটা আমরা জানলাম, ওনাকে ডেকে ওনাকে আমরা কারণ দর্শায় যথাযথ ব্যবস্থা নেবেন। এই যখন অবস্থা, তখন ভোগান্তি আর খরচের চাপে পিষ্ট সরকারি এই হাসপাতালে আসা হাজারো রোগী। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, অথচ অনুভব হচ্ছে 42 থেকে 45 ডিগ্রির মতো। আবহাওয়ার বৈজ্ঞানিক ভাষায় যেটিকে বলা হচ্ছে ফিলস লাইক বা অনুভূত তাপমাত্রা। এর মানেটা কি? উত্তর খুঁজেছেন সহকর্মী শামীম রেজা। অসহ্য গরম, তাপমাত্রা আজ কত, কবেই বা কমার সম্ভাবনা? তীব্র দাবদাহে আবহাওয়ার এই বার্তা দেখা এখন অনেকের অভ্যাস। আবহাওয়ার পূর্বাভাসে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার সাথে আরও একটি অপশন থাকে ফিলস লাইক, অর্থাৎ তাপ অনুভূত হচ্ছে কতটা। টেম্পারেচার আমরা যদি মনে করি যে 35-36 আছে, সেটা ফিল হচ্ছে 40-42, তার চেয়েও বেশি। টেম্পারেচার অ্যাবজর্ব করার জন্য কিছু নয়, অ্যান্ড উইচ ইজ ওয়াই আমরা সবাই অনেক বেশি হিট ফিল করতেছি। ঢাকা শহরে প্রতিনিয়ত আপনার গরম বাড়ছে এবং এটা দিন দিন বেড়েই যাচ্ছে। এখন এই টাইমে আমরা যদি গ্রামে যাই, সেখানে আমরা দেখব যে তাপমাত্রা অনেকটাই কম, কয়েক ডিগ্রি কম হয়ে যাচ্ছে। এই প্রখর রোদে 2 মিনিট দাঁড়িয়ে থাকাই মুশকিল। সেখানে যারা ঘন্টার পর ঘন্টা বাইরে থাকেন তাদের কি দশা? যদিও ঢাকার তাপমাত্রা আজ 36 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু অনুভূত হচ্ছে 40-এর উপরে। এমনটা কেন, সেটাই জানার চেষ্টা করব। গ্রীষ্মকালের এই ফিলস লাইক তাপমাত্রাকে বলা হয় হিট ইন্ডেক্স বা তাপসূচক। বাতাসের তাপ আর জলীয় বাষ্পের মিশ্রণ বিবেচনা করে মানুষ ও অন্যান্য প্রাণী দেহে তা কতটা গরম অনুভব করাবে, এরই পরিমাপ হলো তাপসূচক বা ফিলস লাইক। এভারেজ টেম্পারেচার 40 ডিগ্রি বলা হচ্ছে, কিন্তু ফিল লাইক বলা হচ্ছে প্রায় 45 বা 46। তার কারণটা কি? কারণটা হলো সূর্য যখন রশ্মি প্রতিফলিত হয়, যেখানে প্রতিফলিত কংক্রিটের বিল্ডিং বা পিচ ডালার উপরে, তখন ওখানকার যে তাপমাত্রাটা ইতিমধ্যেই সে তাপমাত্রাটা তার গ্রো করেছে, ওইটা সহ কিন্তু মানুষের দেহে অনুভূত হয়। যার ফলে দেখা যায় যে তাপমাত্রা 40-এর জায়গায় 45 আমরা দেখতে পাচ্ছি, বা 46 অনুভূত হচ্ছে, বা তার একদম অস্বস্তি বেড়ে যাচ্ছে। গরমকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকলে তাপসূচক প্রকৃত তাপমাত্রার চেয়ে বেশি হয়, অর্থাৎ মূল তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস হলে 40% আর্দ্রতায় তাপমাত্রা 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভব হতে পারে। তাপমাত্রা আর এর অনুভবের এ পার্থক্য রাজধানী সহ শহর এলাকায় সবচেয়ে বেশি। পার্থক্যটা সেখানেই কম যেখানে আছে প্রচুর গাছ আর জলাধার। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। অসহনীয় তাপপ্রবাহের মাঝে বৃষ্টির প্রার্থনায় রাজধানীতে বিশেষ নামাজ আদায় করলেন মুসল্লিরা। সকালে কলাবাগানের স্টাফ কোয়ার্টার মাঠে এই নামাজের ব্যবস্থা করা হয়। এতে ইমামতি করেন মুফতি মাহমুদুল হাসান।
যাতে অংশ নিয়েছেন কয়েকশো মুসল্লি। নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা দেন ইমাম। এরপরই বৃষ্টির আশায় হয় বিশেষ মোনাজাত। কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে দাবদাহ থেকে মুক্তি চান মুসল্লিরা। একই সাথে বৃষ্টির মাধ্যমে সারা দেশে শীতল স্পর্শ বুলিয়ে দেওয়ার দোয়াও করেন তারা। নামাজ শেষে মুসল্লিরা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি ভালো নয়, মানুষের সুস্থতার জন্যই বৃষ্টির আশায় তারা আদায় করছেন এই নামাজ। আরও বলেন, বনায়ন ধ্বংসের কারণে প্রতি বছর তাপমাত্রা বাড়ছে। পৃথিবী রক্ষায় এখনই সচেতন হতে হবে। আল্লাহর রহমতের জন্য, একটু বৃষ্টি হওয়ার জন্য, একটু তাপমাত্রা কমার জন্য, মানুষ যাতে শান্তিতে থাকে, এই এলাকার সকল মানুষ যেন ভালো থাকে, সেই জন্য আজকে এই নামাজের আয়োজন করা হয়েছে। এই গরম তাপ যা চলতেছে, এটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করেন, আমরা যাতে ভালো থাকতে পারি। আল্লাহ যাতে আমাদের ভুল ভ্রান্তিগুলো, আমাদের যে পাপাচার আমরা লিপ্ত হয়েছি সেগুলো আল্লাহ ক্ষমা করে দেন এবং আমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত করেন বৃষ্টির মাধ্যমে। সেটা এই জন্য এই নামাজটা আদায় করা হয়েছে। আজ রাজধানীতে দিনের তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড হওয়ার কথা। অনুভূত হবে 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি। আবহাওয়ার বর্তমান অবস্থা জানাতে কারওয়ান বাজার এলাকায় আছেন আমার সহকর্মী লামিয়া তিথি। সরাসরি যাচ্ছি তার কাছে। তিথি, গরম বাড়লেও কমছে না মানুষের কর্মব্যস্ততা। শ্রমজীবী বা রাস্তায় কাজের জন্য যারা বের হচ্ছেন তাদের ভোগান্তি আপনি কেমন দেখছেন? ইশরাত, আমি এখন কারওয়ান বাজারে আছি। আমি যদি বলি যে গত কয়েকদিনে কিন্তু গরমের তীব্রতায় রাজধানীবাসীর প্রাণ প্রায় উৎসাহিত। আর যদি বলি যে কর্মব্যস্ত মানুষের, তারা কিন্তু নির্দিষ্ট কাজ ছাড়া কিন্তু অনেকেই ঘরের বাইরে এখন পর্যন্ত বের হচ্ছেন না। বলতে গেলে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না, অনেকেই এড়িয়ে চলছেন সূর্যের তাপ। তবে জানেন যে গত দুইবার কিন্তু হচ্ছে হিট অ্যালার্ট জারি করা হয়েছে, কিন্তু গতকাল থেকে কিন্তু আবারও 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তারা জানিয়েছেন দ্রুতই গরম কমার কোনো সম্ভাবনাই নেই। তবে তারা এটি আশার বাণী দিয়েছেন যে যদি কোনো শক্তিশালী ঝড় হয় তাহলেই পরিস্থিতিটা স্বাভাবিক হতে পারে। আর এদিকে ব্যস্ত মানুষদের কথা যদি বলি, তাহলে কর্মব্যস্ততায় যারা ঘরের বাইরে বের হচ্ছেন তাদের তো বলতে গেলে ভোগান্তির শেষই নেই। কেননা ছায়াবিহীন পথে চলতে হচ্ছে এই ঢাকাবাসীকে, ফলে এর ভোগান্তিটা একটু বেশি। কেউ আবার স্বস্তি খুঁজছেন, একটু রাস্তায় হাতে মুখে পানি ছিটিয়ে নিচ্ছে। এখন যদি আমি বলি যে হচ্ছে বেলা কিন্তু 8টা বাজে, 8:17, কিন্তু এই সময় কিন্তু হচ্ছে তাপমাত্রার পারও 31 ডিগ্রি সেলসিয়াস। অতএব কারণ বোঝা যাচ্ছে যে আজকে 39 ডিগ্রি সেলসিয়াসও ওঠার কথা রয়েছে এবং একই সাথে যেই তাপমাত্রা অনুভূত হওয়ার কথা রয়েছে সেটি হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াসের মতো। যদি বলি যে আরেকটু যে আজকে সকালে কিন্তু হচ্ছে কলাবাগান স্টাফ মাঠেও বৃষ্টির জন্য হচ্ছে ইস্তিকার নামাজ পড়ানো হয়েছে যাতে বৃষ্টি হয় এবং কিছুটা স্বস্তি পায় মানুষজন। আর রাস্তায় যে মানুষজন বের হচ্ছেন তাদের কিন্তু একই সাথে আবহাওয়া অধিদপ্তর কিংবা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সব জায়গা থেকেই বলছেন যে পর্যাপ্ত পরিমাণে পানি এবং হচ্ছে ছাতা এসব নিয়ে বের হওয়ার জন্য। আর একই সাথে যাদের প্রয়োজন ছাড়াই হচ্ছে ঘরের বাইরে বের হওয়ার কথাও বলছেন। ইশরাত, তিথি, আপনাকে অনেক ধন্যবাদ। তীব্র গরম অথচ পানি উঠছে না মেহেরপুরের হাজার হাজার নলকূপে। ব্যাহত হচ্ছে গ্রামবাসীর দৈনন্দিন কার্যক্রম। মাঠে সেচ দিতেই কৃষকের হিমশিম অবস্থা। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় 3 উপজেলায় দেখা দিয়েছে এই সংকট। বৃষ্টি হলে পরিস্থিতির সাময়িক উন্নতির আশা সংশ্লিষ্টদের। দিনের আলো ফুটতেই পানি সংগ্রহের উদ্দেশ্যে এপারা ওপারা চষে বেড়ান বুড়িপোতা গ্রামের নারীরা। প্রতিদিনের চাহিদা মেটাতে গ্রামের স্কুলের একমাত্র ডিপ টিউবওয়েলই এখন ভরসা। কেননা মেহেরপুরের গ্রামগুলোয় অগভীর নলকূপে উঠছে না পানি। উঠছে না, ফলে কোনো জায়গাতে পানি উঠছে না। ভাত রান্না করতে আসেনি, খেতে গেছে পাচ্ছিনি, সব বাড়ির একই অবস্থা পাড়ায়। পানি পাচ্ছিনি বলে স্কুলের পানি খায়। আমার শাশুড়ি ধরেন স্ট্রোক করা মানুষ, ওর পানি সারাক্ষণ পানির দরকার হয়। এখন এসব পানি ধরেন পাচ্ছিনি, একজনের বাড়ি থেকে যে নিয়ে আসবো তার পাশের বাড়িতেও পানি পাওয়া যাচ্ছে না। সদরের বাড়িবাঁকা, শালিকা, আমদহ, আশরাফপুর, মুজিবনগর উপজেলার জয়পুর, তারানগর, বিশ্বনাথপুর এবং গাংনী উপজেলায় ভূগর্ভের পানির স্তর নেমে গেছে। প্রচণ্ড খরার মধ্যেই দেখা দিয়েছে তীব্র পানি সংকট। শুধুমাত্র পাড়া মহল্লাগুলো নয়, মাঠে মাঠে কৃষকরাও ভুগছেন একই সমস্যায়। শতকরা 80টা মোটরে পানি উঠছে না এবং নিচেও পানি নেই। মাঠে মোটরে ধানের জমিতেও পানি পাওয়া যাচ্ছে না।
সহসাই মুক্তি মিলছে না এই অবস্থা থেকে। বৃষ্টি হলে পরিস্থিতির সাময়িক উন্নতির আশা সংশ্লিষ্টদের। গভীর নলকূপ দিয়ে আসলে আমরা যে ভূগর্ভস্থ পানির যে লেয়ারটা, যে সম্পদ, এটা তো আসলে সীমিত, সেটাকে হয়তো আমরা সাময়িকভাবে তুলতে পারবো, কিন্তু এটা আসলে আমাদের জন্য যে স্থায়ী সমাধান তা কিন্তু হবে না। আমাদেরকে বিকল্প চিন্তা করতে হবে যে আমরা যাতে ভূপরস্থ পানি আমরা ব্যবহার করতে পারি, ভূগর্ভস্থ পানিটাকে যাতে আমরা কম করে ব্যবহার করি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে জেলায় অগভীর নলকূপ ৭৫০০, ডিপ টিউবওয়েল ৩৭০০ আর রিং টিউবওয়েল ১০০০ খানেক। আমিন বাবু, যমুনা নিউজ। সমৃদ্ধি অর্জনের জন্য মেগা প্রকল্পই যথেষ্ট নয়, নিশ্চিত করতে হবে মানুষের ব্যক্তি স্বাধীনতা, এ মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। চট্টগ্রামের যমুনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, মানুষ যত বেশি স্বাধীনতা পাবে দেশের অর্থনীতি তত ভালো হবে। পিটার হাসের প্রত্যাশা, বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো হবে। প্রথমবারের মতো সীতাকুণ্ডে শিপইয়ার্ড পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নারী উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সহ চট্টগ্রাম সফরে ব্যস্ত সময় কাটান তিনি। এর ফাঁকেই যমুনা টেলিভিশনের সাথে একান্তে কথা বলেন পিটার হাস। আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক উত্তরোত্তর বাড়বে। And we kind of have 5 priorities that we work on. I think everyone knows we work on human rights and democracy and those issues. We work on the security cooperation. We work on the economics and environment. Again, you saw part of that. We work a lot on the Rohingya, which I know is close by to here. And also just basic resilience on education, health, and those kinds of things, climate change that Bangladesh needs to in order to stay resilient and to continue to grow. কথা প্রসঙ্গে উঠে আসে মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনের প্রসঙ্গ। সোমবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। পিটার হাসের দাবি, সুস্পষ্ট তথ্যের ভিত্তিতেই এই প্রতিবেদন। In Bangladesh, it is sobering reading. The human rights abuses that we've seen and documented. And we don't do this in the sense that we're perfect. We're not. And people rightly criticize the United States for some of our human rights issues. But that until you start looking at them and trying to address them, they don't just go away. The U.S. Think tank issued a report where it talks about the link between basic freedoms, political, economic, and legal freedoms, and how prosperous a country is. And they found the more freedoms people have, the better the economy is. Last night I had মার্কিন রাষ্ট্রদূত মনে করেন, মেগা প্রকল্পের চেয়েও মানুষের ব্যক্তি স্বাধীনতার আকাঙ্ক্ষা বেশি। I think that's critical in the context of Bangladesh's desire to become a developed country by 2041 as part of the Prime Minister's Vision 2041. And just to realize that to get to that prosperity, it's not all about mega projects and doing this and doing that, that a huge part of it is providing individual citizens the freedom to make their own choices, and that is what will spur the country's development. জামশেদ চৌধুরী, যমুনা নিউজ, চট্টগ্রাম। সাভারে উপজেলা পরিষদ নির্বাচনে এক হিজড়ার প্রার্থিতা বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। জেন্ডার জটিলতায় এই সিদ্ধান্ত। ওই হিজড়া আপিল করেছেন নির্বাচন অফিসে, প্রয়োজনে যাবেন উচ্চ আদালতে। মিষ্টি চৌধুরী, তার জাতীয় পরিচয়পত্র দেখে যে কেউ ভাববেন তিনি একজন নারী। চলন বলন আর বাহ্যিক আচার আচরণও তাই বলবে। তবে বাস্তবতা হলো তিনি একজন তৃতীয় লিঙ্গের হিজড়া। সাভার উপজেলা পরিষদ নির্বাচনে এবার তিনি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, জমাও দেন মনোনয়ন। তবে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সেই মনোনয়নকে বাতিল ঘোষণা করেন। কারণ হিসেবে উল্লেখ করেন জেন্ডার জটিলতা। পিছিয়ে পড়া নারীদের কারণে আমাদেরকে মহিলাদের সুযোগ করে দেওয়ার জন্য সংরক্ষিত একটা আসন থাকে প্রত্যেক নির্বাচনে। তো সেখানে যেহেতু আমরাও পিছিয়ে পড়া, আমরা সংখ্যালঘু, আমরা নারীদের চেয়ে আরো বেশি পিছিয়ে পড়া, তাহলে আমি কেন নারী আসনে নির্বাচন করতে পারবো না? এটা হচ্ছে আমার কথা। যদিও প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন তিনি। সুরাহা না হলে যাবেন উচ্চ আদালতে।
আমি মাননীয় ডিসি মহোদয় বরাবর একটা আপিল করেছি যে যদি তাদের আপিল শুনানি তারা বহাল রাখে তাহলে আমি অবশ্যই এরপরে মহামান্য হাইকোর্টে যাব। এদিকে এই ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় হিজড়া সম্প্রদায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সবাই ইলেকশন করতে পারে, সবাই এখানে তোমার যোগ দিতে পারবে এবং আমাদের মিষ্টি চৌধুরী উনি ইলেকশন করবে বলেছে, ইলেকশন করতে হবে। এখন যে ইলেকশন দিয়েছে না তা নিয়ে আমরা খুবই দুঃখিত, আমরা খুবই হর্ষিত। তো যেখানে বাধাগ্রস্ত হয়েছে সেখানে তো সবার খারাপ লাগবেই, আমাদেরও অনেক খারাপ লাগতেছে। কাল থেকে আমরা অনেক দুশ্চিন্তায় পড়ে গিয়েছি যে কেন এটা হলো। এই বিষয়ে উপজেলা নির্বাচন অফিসের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। তবে জানানো হয় হিজড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে দাঁড়াতে পারবে কিনা তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। বদলির খবর শুনেই হাসপাতাল থেকে ওষুধ চুরি করেছে এক স্টোর কিপার, এমন অভিযোগ উঠেছে যশোর 250 শয্যা হাসপাতালে। ওষুধগুলো ঠিকাদারের কাছে বদল করতে নেওয়া হয়েছে দাবি অভিযুক্তের। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তত্ত্বাবধায়ক। এর আগে বারবার হাসপাতাল থেকে ওষুধ সরানোর সত্যতা পেয়েই স্টোর কিপারকে বদলির নির্দেশ দেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। সিসিটিভি ফুটেজে দেখা যায় যশোর 250 শয্যা হাসপাতাল ভবনের সামনে একটি ইজি বাইক দাঁড়ানো। কিছুক্ষণ পর ওই বাহনে হাসপাতালের ওষুধ তোলা হচ্ছে। পুরো ঘটনার তত্ত্বাবধানে স্টোর কিপার সাইফুল। ইজি বাইকের পেছন পেছন হাসপাতালের বাইরে চলে যান তিনিও। অভিযোগ উঠেছে নিজের বদলির খবরে চুরির উদ্দেশ্যেই সরানো হয়েছে ওষুধগুলো। এটি প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময়ে ওষুধ পাচারের অভিযোগ ওঠে সাইফুলের বিরুদ্ধে। এ নিয়ে 24 মার্চ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি বৈঠকে বসলে তাকে বদলির সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক 9 এপ্রিল সাইফুলকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলির নির্দেশ দেয়। সাইফুল স্টোর কিপার, তার বিরুদ্ধে নানাভাবে অনিয়ম দুর্নীতির অভিযোগ আসে। আমরা ওই সভাতেই তার বিরুদ্ধে সেখানে তার বদলির প্রস্তাবে আমরা উপস্থাপন করছিলাম যে সেখানে অনিয়ম দুর্নীতি করে। এর দুদিন আগেও 7 এপ্রিল ওষুধ সরানোর অভিযোগ ওঠে সাইফুলের বিরুদ্ধে। এই বিষয়ে কোনো উত্তর দিতে নারাজ অভিযুক্ত। তবে ইজি বাইক চালকের দাবি ওষুধগুলো ঠিকাদারের কাছে বদল করতে নেওয়া হচ্ছে বলেই জানানো হয়েছে তাকে। সাইফুল ভাই আমাকে বলছে যে মনির ভাই আপনি তো বাসায় চলে যাবেন, তাহলে এই কন্ট্রাক্টরের একটা মাল আছে, এটা ফেরত যাবে, এই টিপটা আপনি তাহলে দিয়ে যান। ওষুধের হিসাব সম্পূর্ণ হলেই বলা যাবে কোনো কারচুপি হয়েছে কিনা। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। এখনো তো চাবি আমরা বুঝে পাইনি। চাবি বুঝে পাওয়া, স্টোরের সম্পূর্ণ কিছু বুঝে পাওয়া হলো, মানে আর্মো স্যার সুপার স্যার কাউন্টার করে দেওয়ার পরে যাবে, হস্তান্তর হয়ে ধরা পড়বে যে কোনো ওষুধ শর্ট আছে কিনা। আমরা সেটা আমরা দেখেছি ফুটেজটা, তার বক্তব্য নিয়েছি। আমরা সেটা নিয়ে আমরা তদন্তাধীন আছে বলা যায়। এভাবে সরকারি হাসপাতালে ওষুধ চুরির ঘটনায় বঞ্চিত প্রান্তিক মানুষ। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি যশোরবাসীর। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। তীব্র তাপপ্রবাহ, হাড় কাঁপানো শীত বা বর্ষার বিরতিহীন বৃষ্টি, কোনো সময়ই পরিশ্রম কিংবা কর্মঘণ্টা আলাদা হয় না কৃষকের। বৈরী আবহাওয়ার সাথে লড়াই করেই তারা ফসল ফলান। কিন্তু সেই ফলন হাটে বিক্রি করতে গেলেই ন্যায্য মূল্য, সময় আর পরিশ্রমের হিসাব মিলাতে হিমশিম খেতে হয়। আবহাওয়ার অজুহাতে এক দিন ফসলের এক দাম পান তারা, অথচ একই ফসল কৃষক থেকে ভোক্তার হাত পর্যন্ত যেতে 4-5 ধাপে লাভবান হয় মধ্যস্বত্বভোগীরা। বিস্তারিত মেহরুল সুজনের প্রতিবেদনে। প্রায় 3 যুগ ধরে সবজি চাষের সঙ্গে যুক্ত শিবগঞ্জ শব্দলদিঘি এলাকার মোহাম্মদ আলমগীর। বাবার হাত ধরে কৃষিতে যুক্ত হবার পর থেকেই সবজি বেচতে উত্তরের সবচেয়ে বড় এই মোকামে রোজই আসতে হয় তাকে। সেই ভোর 3টায় মাঠের সবজি তুলে সূর্যোদয়ের পর হাটে নিয়ে আসা। চাষাবাদের ব্যয় কিংবা পরিশ্রম সমান থাকলেও আলমগীরের মতো কৃষকদের ঠিকঠাক দাম মেলে না প্রায় দিনই। দাম বাজার যদি ভালো থাকে তেমন খুশি থাকে, এক সপ্তাহে বাড়ে এক সপ্তাহে কমে। যখন না আমদানি বেশি হয় তখন বাজার কম হয়ে যায়, আবার আমদানি যেমন না কমে তখন বাজার বেশি হয়। খরচ তো কমে না, খরচ কমে না, পরিশ্রম কমে না। এই মনে করেন খরাতে মনে করেন ওষুধ দিতে ধান শেষ, তা পোকা মারা যাচ্ছে না।
কৃষকরা বলছেন, ফসল হাটে আনার পর পাইকার কিংবা ফড়িয়ারা যে দাম হাঁকেন, লোকসান কিংবা লাভের পরিমাণ কম হলেও পণ্য বিক্রি করতে হয় তাদের। আবহাওয়ার তারতম্য অথবা আমদানি কম বেশি, এমন অজুহাতে ফসলের দাম নিয়ন্ত্রণ করেন পাইকার বা ব্যবসায়ীরাই। আজকে আমাদের হাটে মনে করেন 22 টাকা কেজি, কালকে বেচে আমি 17 টাকা কেজি। মনে করেন আমাদের কাজ ওই কাজ সমানই করা লাগে। কৃষকেরা তো ওই টাকা পায় না, সময় মতো টাকা পায় না। এই যে কষ্ট করতেছেন আপনি, কিন্তু দাম তো একদিন একটা পাচ্ছেন, তাহলে কি করবেন এখন? বাজারে নিতে বাধ্যগত লাগছে, কিন্তু আপনার পরিশ্রমের দামটা তো আপনি পাচ্ছেন না। এখন কি করবেন? কৃষক এখন আমাদের তো করে খেতে হবে। ব্যবসায়ীরা বলছেন, কৃষক থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে অন্তত 4-5 হাত বদল হয়। এই বদলাবদলির চক্করে সবজির দাম বাড়লেও কানাকড়িও যায় না কৃষকের কাছে। কৃষক পর্যায়ে বলতেছে পাইকারেরা যে শহরে রোদের কারণে, গরমের কারণে মানে আমাদের এই সবজিগুলো নেওয়ার মতো লোকই নাই। এ শুধু সুযোগ নিচ্ছে শুধুমাত্র ওই ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী এই সুযোগগুলো নিচ্ছে। গ্রাহককে বলতেছে যে এখন মালের সংকট, দাম বেশি, আপনারা বাজারে মাল নাই। বাজার ব্যবস্থাপনার রাষ্ট্রীয় প্রয়োগ না থাকায় বছরের পর বছর ধরে এভাবেই চলছে কৃষকের কাছ থেকে ফসলের বিকিকিনি। সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত তদারকি করা গেলে সবজির দাম যেমন নিয়ন্ত্রণে থাকবে, তেমনি কৃষকের জন্যও মিলবে ন্যায্য দাম। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। দেখা মিলল পিঙ্ক মুন বা গোলাপি চাঁদের, আর এ সুযোগ হাতছাড়া করেনি রাজধানী সহ সারা দেশের মানুষ। এপ্রিল মাসের পূর্ণিমার চাঁদকে বলা হয় পিঙ্ক মুন। প্রতি বছর চাঁদের এই অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য হয় মানুষের। পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝ বরাবর থাকে, তখনই পূর্ণচন্দ্র দেখা যায়। শিশু থেকে শতবর্ষী, কবি সাহিত্যিক থেকে শুরু করে সাধারণ মানুষ, চাঁদের সৌন্দর্যে মুগ্ধ সবাই। সেই চাঁদ যদি ধরা দেয় পূর্ণরূপে, ভিন্ন রঙে। এপ্রিল মাসের পূর্ণিমা চাঁদকে বলা হয় পিঙ্ক মুন বা গোলাপি চাঁদ। প্রতি বছরই চাঁদের এই অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য হয় মানুষের। দেশের আকাশেও দেখা মিলেছে গোলাপি চাঁদের, তাই এই সুযোগ হাতছাড়া করেনি রাজধানী সহ সারা দেশের মানুষ। চাঁদকে নিয়ে যে প্রেমিক প্রেমিকাদের নানান অভিধায় অভিহিত করা, সত্যি সাহিত্যের দিক দিয়ে আমরা দেখি যে চাঁদকে যেভাবে আমরা ব্যবহার করি, এই রঙিন চাঁদ কিন্তু আমাদেরকে সে বিষয়গুলো মনে করিয়ে দেয়। আমি কখনো দেখিনি, আজকে প্রথম দেখলাম। আমার সাথে দেখছি যে অনেকেই ছাদে উঠছে, দেখছে এই ধরনের চাঁদ দেখার জন্য। চাঁদের যে কালার, এত রকম রং আছে, সেটা আসলে না দেখলে কল্পনা করা যায় না। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝ বরাবর থাকে, তখনই পূর্ণচাঁদ দেখা যায়, আর তা দেখায় সম্পূর্ণ আলোকিত। তবে সাধারণ মানুষ এত সব বৈজ্ঞানিক কথা না বুঝলেও চাঁদের এই মোহনীয় রূপ হৃদয় স্পর্শ করে সবার। আমরা খুব হতভম্ব, কারণ আমরা তো সচরাচর সাদা রঙের চাঁদ দেখে থাকি, কিন্তু আজকের চাঁদটা খুব অন্যরকম, একটু গোলাপি রঙের। চাঁদটা দেখে আমরা খুবই অবাক, সচরাচর এরকম চাঁদ দেখা যায় না। 15 মিনিট আড্ডা দিচ্ছিলাম, তখন আকাশের দিকে তাকিয়ে দেখলাম চাঁদটা অনেক সুন্দর। সাদা থেকে গোলাপি কালার ধারণ করেছে, এটা আসলে ব্যতিক্রম একটা ব্যাপার ছিল আমাদের জন্য। তবে নাম গোলাপি হলেও ধোঁয়াসহ নানা কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন রঙে রাঙিয়েছে এবার পূর্ণিমার চাঁদ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। থাইল্যান্ডের ব্যাংককে ইউএনএসএস ক্যাপ সম্মেলনে ৮০তম সেশনে যোগদান করে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। Of the brutal assassination of my father, mother, my 3 brothers, my 2 sisters-in-law and other relatives. My sister and I was abroad that time. I was in Germany. We could not come back to our country because military dictator took over power and declared martial law, and they prevented us to come back to my country. We have to live abroad as a refugee for 6 years. My sister was very young that time. She was only 16 or 17 years old. Well, after 6 years, I was able to return home. I started struggling to establish democracy in our country.
to establish people's right, to establish people's economic emancipation. But my journey was not that easy. Several times I was arrested or I faced attempt on me. 2004, 21st August, I was holding a rally against terrorism, but that rally was under attack, grenade attack in a broad daylight. This through 13 urges grenade. Every time I survive, due to my party, Bangladesh Awami League, the workers, they created Human Shield. They saved my life, but they sacrificed their life, many of them. On that day, 21 of our party leaders were killed, including 4 women leaders. When I returned home, I had no right to ask for justice. My sister and I have long been denied justice due to the indemnity given to the self-confessed killers by military dictator. So, our hearts reach out to unnecessary human suffering anywhere in the world. Well, after a long struggle, I was able to come back to power. Then, second time, I came back to power in 1996. Till 2001 I was there. Then again 2008 election I won, and 2009 I was able to come back to power with the people's support. There are many conspiracies, but I enjoy people's love, affection, and understanding and support. That is my only strength. So in August 2007, when thousands of Rohingya men and women and children from Myanmar fled to Bangladesh, we offered them temporary shelter. It was also inspired by my sister. She said, look what happened in 1971, the way our people suffered. They faced genocide. So these people are suffering, so we must open our door and give them shelter. Both of us, we went to Cox's Bazar, we see them, we allow them to come and take shelter. Excellencies, brothers and sisters, with an ever-growing population, this has now become one of the largest humanitarian situations in the world. In the backdrop of ongoing armed conflicts in Myanmar, the Rohingya repatriation process is also getting delayed. This is creating serious security risks within and beyond our territories. I take this opportunity to call upon the Asia-Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. We must ensure that the Rohingyas can go back home in safety and dignity, and the earliest possible. The origin of their crisis has been in Myanmar, and its solution also lies with Myanmar. As long as the solution remains out of reach, all our efforts at regional connectivity, integration, and prosperity will continue to be marked by a missing puzzle. Let us redouble
our efforts to put the puzzle back in the place. And side by side, I also want to mention the war is going on. Genocide is going on in Palestine. It must be stopped. War cannot give any solution, only loss of life. Children, women are the worst sufferer. Younger generation, they lost their life. Then why war? Wherever I go, I raise my voice because I face both experience, the wartime and as a refugee. So, please, I call upon the world leaders to stop the war. The Russia-Ukraine war, then now Israel, Iran or Palestine. Why Palestine people should not get their right? So we must raise our voice. After returning home, I established democracy in my country. And because democracy and continuous stability is there, and that's why I could make that much progress for our people. I wanted to do more, but because of this war and conflict, and then sanction, counter-sanction, inflation, all these reasons, I could go further. But I am trying my best to give our people more better life. So please raise your voice against any war. We don't want any war. In my country, I had insurgency activities for 2 decades. I solved it bilaterally only with those people I just discussed. 1,800 armed cadres surrendered their arms to me. That way I restored peace in my own country. So, through discussion, I think any problem can be solved. But we must focus on poverty reduction and ensure these people, those who are still suffering, for their economic emancipation. This is my humble call upon the world leaders, people, and also developed country. I thank you very much, Madam Chair, for giving me this opportunity to talk. I'm sorry I have to mention some of my... টানা কয়েক মাসে বাড়ছে রপ্তানি আয়, মাসে আসছে $500 কোটি বেশি, যা রিজার্ভ বাড়াতে সহায়ক হবে। তবে এখনও ছোঁয়া যায়নি রপ্তানি লক্ষ্য। বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেছে বিকেএমইএ। নিট পোশাক মালিকদের এই সংগঠন বলছে আইডি হিসাবের সঙ্গে রপ্তানির তথ্য মেলে না। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র নির্ভরতা থেকে বেরিয়ে পণ্যের বিকেন্দ্রীকরণে কাজ এগিয়ে নিতে হবে। রপ্তানি আয়ে কিছুটা এসেছে স্বস্তি, মাসে আসছে গড়ে $500 কোটি বেশি রপ্তানি আয়। সবশেষ গেল মার্চ মাসে পণ্য রপ্তানি করে এসেছে $510 কোটি, যা গেল বছরের একই সময়ের চেয়ে বেশি 10 ভাগ। তবে এই মাসের জন্য নির্ধারণ করা রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে 0.88 ভাগ কম। বলা হচ্ছে রপ্তানি হলেও পোশাকের সঠিক দাম এখনও দিচ্ছে না ক্রেতা প্রতিষ্ঠান। যেভাবে আমাদের ওভারহেড কস্ট ইনক্রিজ করছে, বাট একইভাবে কিন্তু আমাদের প্রাইস বাইরেরা বাড়াচ্ছে না, অর্ডারস কিন্তু একইভাবে আসছে না আমাদের দেশে। হ্যাঁ আসছে, বাট গ্র্যাজুয়ালি, একই স্কেলে আসছে না। তার মানে কি, হাউ ডু উই সার্ভাইভ? দ্যাট ইজ এ বিগ কোয়েশ্চেন। আমার ওভারহেড কস্ট যে বাড়তেছে, আমি দিব কোত্থেকে যদি আমি ওই প্রাইসটা না পেয়ে আমার বাইরের কাছ থেকে? নানামুখী উদ্যোগ নেওয়া হলেও ঘুরে ফিরে রপ্তানিতে যেন তৈরি পোশাকে নির্ভরতা। অর্থ বছরের 9 মাসে এই খাত থেকে এসেছে $3,700 কোটি রপ্তানি আয়। তবে লক্ষ্যমাত্রা থেকে এই অঙ্ক কম। নিট এবং ওভেন থেকে এসেছে রপ্তানি আয়ের বড় অংশ। যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রপ্তানি কমে যাবার শঙ্কা আছে। যখন আমাদের এখানে জাতীয় নির্বাচন যখন হচ্ছিল, আমরা কিন্তু তখন দেখতে পাই যে আমাদের অর্ডার্সের একটা সিচুয়েশন, বায়ার্সরা কিন্তু তখন কনজারভেটিভ বাইং করছিল। স্বাভাবিক, তাদের ওখানে কিন্তু এখন একই সিচুয়েশন চলছে। সো আমাদের ওটা একটু পেশেন্ট থাকতে হবে।
উদ্যোক্তারা বলছেন রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি রপ্তানির যে তথ্য দিচ্ছে তার সঙ্গে বাস্তবতার মিল নেই। আসলে গত কয়েক মাস যাবত যে রপ্তানির ফিগারটা দেখানো হচ্ছে ইপিবির থেকে, সেটার সাথে আমরা একমত নই, আমরা আগেও বলেছি। এবং এ মাসেও যেটা $5.1 বিলিয়ন রপ্তানি হয়েছে বলে বলা হয়েছে, আমি জানি না এটা আমাদের সাথে কোনোভাবে হিসাবে মিলে না। বিকিমি থেকে বিজিমি থেকে আমরা ইউডি দেই, এই সবকিছু মিলিয়ে আমরা হিসাব করে যা দেখি তাতে এই ধরনের গ্রোথের কোনো লক্ষণ আমাদের কাছে নেই। টিকে থাকতে হলে পণ্যের বিকেন্দ্রীকরণের বিকল্প নেই। রপ্তানি খাতের প্রবৃদ্ধির জন্য আমাদের যে পণ্যের বৈচিত্র্যকরণ করার প্রয়োজনীয়তা আছে, মধ্যপ্রাচ্য এবং ইস্টার্ন ইউরোপ এই সমস্ত দেশগুলোতে আমরা রপ্তানি বাড়াতে পারি কিনা সেটা আমাদের চেষ্টা করতে লাগবে। এই যে আমেরিকার উপর নির্ভরশীলতা, আমেরিকা এবং ইউকে বা ইউরোপিয়ান ইউনিয়নের উপরে যে বাজারের নির্ভরশীলতা, সেটা থেকে উত্তরণের চেষ্টা করতে লাগবে আর কি। তৈরি পোশাক থেকে আসে মোট রপ্তানি আয়ের 85%। পণ্য রপ্তানির তালিকায় আছে চামড়া ও পাট সহ অন্যান্য পণ্য। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। একদিন বাদেই ভারতে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। এবারে কেরালার একটি আসন থেকে লড়ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, যা ভারতের বিরোধী দলের কাছে রীতিমতো অ্যাসিড টেস্ট। লড়বেন কংগ্রেসের আরেক জনপ্রিয় প্রার্থী শশী থারুরও। আর কোটা থেকে বিজেপির প্রার্থী লোকসভার স্পিকার ওম বিড়লা। বালুরঘাট থেকে লড়বেন পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান সুকান্ত মজুমদার। ফলে হেভিওয়েট লড়াই হচ্ছে এ দফায়। লোকসভা নির্বাচনী প্রচারণা ঘিরে গেল কয়েকদিন ধরে কেরালার ওয়েনার জুড়ে ছিল উৎসব আমেজ। এই আসনে লড়ছেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। 26 এপ্রিল ভারত জুড়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। প্রাথমিক সময়সূচি অনুযায়ী 13 রাজ্যের 88 আসনে ভোট গ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোটাভুটি হবে কেরালায় সবচেয়ে বেশি 20টি আসনে। অন্যদিকে কর্ণাটকের 14 আর রাজস্থানের 13 আসনে হবে ভোট। এছাড়া পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মণিপুর, ত্রিপুরা, উত্তরপ্রদেশ এবং কাশ্মীরে হবে ভোটাভুটি। এ দফার ভোটাভুটিতে লড়ছেন বিজেপি কংগ্রেসের 4 হেভিওয়েট প্রার্থী। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ছাড়াও বিজেপির হয়ে উত্তরপ্রদেশের মথুরা থেকে লড়বেন বলিউড তারকা হেমা মালিনী। অন্যদিকে কেরালার থিরুভানান্তপুরম থেকে লড়বেন কংগ্রেসের আইকন হিসেবে খ্যাত শশী থারুর। আর বিজেপির প্রভাবশালী নেতা এবং লোকসভার স্পিকার ওম বিড়লা লড়ছেন কোটা আসন থেকে। ঐতিহ্যগতভাবে কংগ্রেসের আসন হিসেবে পরিচিত আমেথি এবং রায়বেরেলি থেকে রাহুল আর প্রিয়াঙ্কা গান্ধী লড়বেন কিনা তা এখনও নিশ্চিত নয়। ফলে স্বভাবতই ওয়েনার আসনে রাহুল গান্ধীর নির্বাচনকে দেখা হচ্ছে কংগ্রেসের জন্য অ্যাসিড টেস্ট হিসাবে। 2019 সালে আমেথিতে হারলেও এই আসনে জয় পান রাহুল। 26 এপ্রিল ভোটে ভাগ্য নির্ধারণ হবে আর এক হেভিওয়েট প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদারেরও। পশ্চিমবঙ্গের বালুরঘাট, দার্জিলিং ও রায়গঞ্জ 3 লোকসভা আসনের ভোট সেদিন। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার লড়ছেন আগের বারে জেতা বালুরঘাট আসন থেকেই। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। নির্বাচনী সভায় ভাষণ দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বিজেপি নেতা নীতিন গড়করি। বুধবার মহারাষ্ট্রের এক জনসভায় ভাষণ দেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়েন কেন্দ্রীয় এই মন্ত্রী। মঞ্চেই তিনি মাথা ঘুরে পড়ে যান। এ সময় দেহরক্ষী ও দলীয় নেতারা ছুটে যান। প্রাথমিক সেবায় কিছুক্ষণ পরেই ফেরে জ্ঞান। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমের কারণেই এই শারীরিক অসুস্থতা। কিছুটা ভালো বোধ করার পরই অসমাপ্ত ভাষণ শেষ করেন নীতিন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সুস্থতার খবর নিশ্চিত করেন বিজেপি নেতা। ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে সহায়তায় $95 বিলিয়ন বিলে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মাধ্যমে আইনে পরিণত হলো বিলটি। এবার যুক্তরাষ্ট্র নিরাপদ হবে, বিশ্ব নিরাপদ হবে। মার্কিন মিত্ররা গুরুত্বপূর্ণ সহায়তা পাবে, যাতে তারা নিজেদের সার্বভৌমত্বের হুমকি মোকাবেলা করতে পারে, নাগরিকদের জীবন ও স্বাধীনতা রক্ষা করতে পারে। আমাদের নিজেদের নিরাপত্তার জন্যই বিনিয়োগ এটি। মিত্রদের শক্তিমত্তা আমাদেরও শক্তিশালী করে। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।